বিয়ে করে দরজার সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় করছে বাসর ঘরে ঢুকতে। হ্যাঁ, বিয়েটা করেছি পারিবারিকভাবে, কিন্তু যাকে বিয়ে করেছি সেই আমার থেকে 1 বছরে বড়। তার চেয়ে বড় কথা হলো মেয়েটা অনেক রাগী। এই তো 2 দিন আগের কথা, হঠাৎ ঈশিতা আমাকে ফোন দিয়ে বলল, হ্যালো, বলো কি বলবে। ওই, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি ইচ্ছা করে ঈশিতাকে রাগানোর জন্য বললাম, না, আসলে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি তো, তাই এমন তাড়াহুড়ো করছি। যদিও আবার ফোন দিয়ে ওয়েটিংয়ে পায় তাহলে সমস্যা আছে। এই কথাটা শোনার সাথে সাথেই রাগে ঈশিতা ফোনটা কেটে দিল। আর আমি হাসছি, কিন্তু আমাদের বিয়ে হওয়ার কথা ছিল 1 মাস পরে। এই ঈশিতা আমাকে 3 দিনের ভিতরে বিয়ে করে নিল। আপনাদেরকে তো কাহিনী অনেক বললাম, এবার তাহলে চলো পরিচয়টা দিয়ে ফেলি। বাসর ঘরে ঢুকতে আর একটু দেরি আছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার থেকে আপনাদের সাথে গল্প করলেই ভালো হবে। আমার নাম নিহান হোসেন নীল, আর আজকে যাকে বিয়ে করলাম তার নাম ঈশিতা ইসলাম, কিন্তু আমি তাকে রাগিনী বলে ডাকি। ঈশিতা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, আর ঈশিতা হলো আমার আব্বু বন্ধুর মেয়ে। আমিও দেখতে তেমন খারাপ না। আপনাদের সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে। না জানি রুমে ঢুকলে কি করে, সেই পরিমাণের গুন্ডি একটা মেয়েকে বিয়ে করেছি। বাসর রাতেও বউয়ের হাতে মায়ের খেতে পারি। আমি এসব ভাবছি, হঠাৎ এমন সময় পিছন থেকে কে যেন ধাক্কা মেরে আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইর থেকে লক লাগিয়ে দিল। এখন কেমন লাগে আপনারা বলেন তো? এই মেয়ে যদি আমাকে মারে তাহলে আমি কিভাবে পালাবো? আস্তে আস্তে ধীর পায়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি। যত যাচ্ছি তত বুকের ভিতর ধক ধক শব্দ বেড়েই যাচ্ছে। আমি মনে মনে কালিমা পড়ে নিচ্ছি, কারণ মরার আগে কালিমা পড়া একটা ভালো মানুষের লক্ষণ। আমি আর একটু সামনে যেতেই রাগিনী খাট থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছে। ও মনে হয় সালাম করবে, কিন্তু না, আ- আমার ধারণাটা ভুল ছিল। শালার কোনো দিন কি আমার ভাবনা ঠিক হয়েছিল? আমার সামনে এসে পাঞ্জাবির কলার ধরলো। আ, এই, কি করছো কি? আগে নামাজ পড়ে নেই, তারপরে যা ইচ্ছে তা কইরেন। তারপরে আমরা দুজন একসাথে নামাজ পড়লাম। নামাজ পড়া শেষ হতেই আমি আবার এসে নিহানের কলার ধরলাম। এই কি করছো? পাঠকরা দেখছে তো। পরে যখন তোমার জামাই কিনে সবাই হাসাহাসি করবে, তখন কি তোমার ভালো লাগবে বলো? ওই, দেখলে দেখুক, তাতে আমার কি? আর তোর রুমে আসতে এত দেরি হয়েছে কেন? আর বলো না, অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা, তাই তারা আসতে দিচ্ছিল না। আর তাছাড়া এত তাড়াতাড়ি যদি বাসর ঘরে ঢুকে পড়ি তাহলে লোকে ভাববে আমি বউ পাগল। সেই জন্যই তো আসলাম না। ঈশিতাকে রাগানোর জন্য কথাটা বললাম, কারণ ঈশিতা রাগলে অনেক সুন্দর লাগে। বিয়ের আগে একবার তাকে রাগিয়ে তার অবস্থাই দেখছি, তখন তো আমি তার উপর ক্রাশ খেয়ে গিয়েছিলাম। কি? সেই জন্য তুই আমাকে একা রাখলি? আরে তুমি ভুল ভাবছো, আমি তোমার সাথে মজা করছি। কি? তুই আমার সাথে মজা করিস, তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। কথাটা বলেই খাট থেকে একটা বালিশ নিয়ে নিহানকে মারতে মারতে খাটের চারপাশে দৌড়াতে লাগলাম। আমি দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে গেছি, তাই খাটে এসে বসে পড়লাম। এমন সময় নিহান দৌড়ে এসে আমার ঠোঁট দুইটা দখল করে নিল। আমিও ওর কিসে রেসপন্স করলাম। একটু পর নিহান আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে আমি হাঁপাচ্ছি, আর নিহান এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমি নিহানের দিকে তাকাতেই আমাদের চোখাচোখি হয়ে গেল, আর আমি লজ্জা পেয়ে নিহানের বুকে মুখ লুকিয়ে ফেললাম। কিছুক্ষণ পরে আমার বুক থেকে ঈশিতার মাথাটা তুলে বললাম, হ্যাঁ যাও, কাপড় চেঞ্জ করে আসো। এত রাতে কাপড় চেঞ্জ করতে হবে কেন? আর এখন কি আমরা কোথাও যাচ্ছি? না থাক, চেঞ্জ করতে হবে না। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসি বাড়ির সবাই ঘুমিয়ে গেছে কিনা। আমি দরজার কাছে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ দরজা তো বাইরে থেকে লক করা। তাহলে কি আমি ঈশিতাকে সারপ্রাইজ দিতে পারবো না? বাইরে নীল আর তার বউ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে পড়লো নীলকে ফোন দিয়ে বলি হেসে দরজা খুলে দিতে। এই মামা, কোথায় তুই? শাহালা, তোর ভাবির সাথে তোর বাসার সামনে রোমান্স করছে। আচ্ছা, তুই কখন বাসা থেকে বের হবি? শালা, তুই এখানে রোম্যান্স করছিস আর আমরা এখানে আটকা পড়ে আছি? কেন মামা, কি হয়েছে? ব্যাটা, দরজা বাইরে থেকে কে জানি লক করে দিয়ে চলে গেছে। তুই একটু এসে খুলে দিয়ে জানা রে। আর হ্যাঁ, বাসর
বাসার কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি চুপি চুপি গিয়ে দরজাটা খুলে দিলাম। এই মামা, তোকে কেউ দেখেনি তো? না, দেখে নাই। এই সীতা, চলো। কোথায় যাব? ইস, এত কথা না বলে এখন আমাদের সাথে চলো, আর গেলেই দেখতে পারবা কোথায় যাচ্ছি। আচ্ছা চলো। তারপরে ঈশিতাকে সাথে নিয়ে চুপি চুপি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতে কোনো সমস্যা হয়নি, কারণ বাসার সব লোক ঘুমিয়ে গেছে। ঈশিতা তো গাড়ির দরজা খুলে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির দরজা খুলে তো আমি অবাক হয়ে গেছি, আর তাই আমি একবারে নিহানের দিকে তাকাচ্ছি, আবার গাড়ির দিকে তাকাচ্ছি। এমন সময় নীলা গাড়ির ভেতর থেকে বলল। ভাবি কেমন আছো? হঠাৎ নীলার মুখ থেকে ভাবি ডাকটা শুনে তো আমি পুরা অবাক হয়ে গেছি। আমি মনে মনে ভাবছি, তার মানে এতক্ষণ আমি যা ভাবলাম তা ভুল ছিল। আমিও না একটা গাধি। আমি নিহানের দিকে তাকিয়ে নীলার প্রশ্নের উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখন তুমি সামনে যাও। কথাটা বলেই আমি নিহানের মাথাটা ধরে আমার বুকে চেপে ধরলাম। আমি ঈশিতার কর্মকাণ্ড দেখে তো অবাক হয়ে গেছি। এই মেয়ে নীলার সামনে আমার মাথাটা এইভাবে ওর বুকের সাথে চেপে ধরলো কেন? মাথার মধ্যে প্রশ্নটা শুধু ঘুরপাক খাচ্ছে। কেন ভাবি, এখানে বসলে কোনো সমস্যা? জি না, তুমি এখানে বসলে তোমার বরের সাথে মজা দুষ্টুমি কে করবে? আচ্ছা ঠিক আছে। ভাবি, তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আমার লজ্জা শরম থাকবে না কেন? লজ্জা শরম তো তোমাদের আছে, কিন্তু তোমার বরের ঠোঁটের দিকে তাকিয়ে দেখো কি লেগে আছে। ঈশিতা ভাবির কথা শুনে আমি সাথে সাথে নীলের ঠোঁটের দিকে তাকালাম। নীলও দেখে আমার দিকে তাকালো। আমরা দুজন তো অবাক হয়ে গেছি। মনে হয় নীলের থেকে বেশি লজ্জা আমিই পেয়েছি, কারণ নীলের ঠোঁটে লিপস্টিক লেগে আছে। এতক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আমার ঠোঁট দেখে তো আমি লজ্জায় লাল হয়ে গেছি। হায় হায়, এটা কি হলো? আমার মান সম্মান তো সব শেষ। নীলা লজ্জা পেয়ে সামনে চলে গেছে, কিন্তু ঈশিতা আমাকে এখনও আবার মাথা ওর বুকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে আছে। এইভাবে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তাই আমি সেটাকে বললাম, ওই গাড়িতে ওঠো। এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর হ্যাঁ, নীলা তোমার বরকে একটু ভালোভাবে চেক করে পরে বাইরে পাঠাবে। আমরা তো নিজেদের লোক, তাই এত বেশি সমস্যা হয়নি, কিন্তু অন্য কেউ দেখলে কি হতো ভেবেছো? কথাটা বলেই আমি ঈশিতাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে গাড়িতে উঠে বসলাম। আমি বসার সাথে সাথে ঈশিতাও আমার কোলে উঠে বসে পড়লো। হেই, কি করছো? আর তোমার শাড়ির পাথরে আমি ব্যথা পাচ্ছি তো। চুপচাপ বসে থাকো, তা না হলে কিন্তু মায়ের খাবা। কি আর করার, তারপরে চুপচাপ বসে থাকলাম। কিস করছো ভালো কথা, কিন্তু নিজের ঠোঁটটা তো একটু পরিষ্কার করবে, তাই না? আমার ঠোঁটে আবার কি হলো? কিছু হয় নাই, কারণ তুমি তো অনেক ভালো। কথাটা বলে আমি হ্যান্ডব্যাগ থেকে একটা আয়না বের করে তারপর আমার মোবাইলের লাইটটা নিহানের মুখে মারলাম, আর আয়নাটা নিহানের মুখের সামনে ধরলাম। আমি আয়নার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমার মুখে ঈশিতার ঠোঁটের লিপস্টিক লেগে আছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি ঈশিতা কেন তখন আমাকে তার বুকে আমার মাথা জড়িয়ে ধরেছিল। কিন্তু বিয়ে আগের বা 1000 বার বলার পরেও ঈশিতা আমাকে একবারও জড়িয়ে ধরেনি। এই নীল, চুপচাপ আছিস কেন? এত লজ্জা পেতে হবে না শালা। এখন বল, সুজীবকে রেস্টুরেন্টে খোলা রাখছে? হ্যাঁ রে মামা, খোলা রাখছে। এত রাতে রেস্টুরেন্ট কার জন্য খোলা রাখলো? কেন, তোমার জন্য। আর আমি খোলা রাখতে বলেছি, তুমি তো রাতে খাবার খাওনি, সেই জন্য আমি খোলা রাখতে বলেছি। আচ্ছা, এই সজীবটা আবার কে? তুমি হয়তো দেখোনি, কিন্তু আমি রাতে খাবার খেয়েছি। সজীব হলো আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড। আচ্ছা, তার কি রেস্টুরেন্ট আছে, নাকি সে রেস্টুরেন্টের ওয়েটার? আরে না, সজীবের মামার রেস্টুরেন্ট আছে, আর তাই আজকে আমরা সবাই প্ল্যান করে সজীবের মামার কাছ থেকে ফ্রিতে রেস্টুরেন্ট ভাড়া নিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে রেস্টুরেন্ট চলে আসলাম। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্ট ভিতরে ঢুকে দেখি সজীব আর তার বউ বসে আছে। ওদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ওরা যে অনেক রেগে আছে। সজীব তো আমার আর নীলের সাথে অনেক রাগারাগি করলো,
পরে ওকে দরজা লক করার কথা বলে, কোনোভাবে ম্যানেজ করলাম। তারপরে আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে সবাই একসাথে খাবার খেতে বসলাম। খাবার খাওয়া শেষ হলে আমি বললাম, আমাদের হাতে সময় খুবই কম, তাড়াতাড়ি সবাই গাড়িতে উঠো, আর 2-3 ঘন্টা পরে ফজরের আজান দিয়ে দিব। আমার কথা শুনে সবাই গাড়িতে উঠে পড়ল। সজীব গাড়ি চালাচ্ছে, ঈশিতা আমার কাঁধে মাথায় দিয়ে ঘুমিয়ে গেছে। আমি সবার আড়ালে লুকিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। গাড়ি তার আপন গতিতে চলছে। রাস্তা কোনো মানুষের আনাগোনা নেই, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে চারপাশ। 10-15 মিনিট পর পর একটা একটা গাড়ি করে গাড়ি দেখা যাচ্ছে। এখন প্রায় 2টা বাজে। তারপরে একটা ফুলের দোকানে চলে আসলাম। অবশ্য এত রাতে কোনো ফুলের দোকান খোলা থাকবে না, এটাও আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছে। তারপরে ফুলের দোকান থেকে ঈশিতার প্রিয় লাল গোলাপ ফুল নিয়ে নিলাম। ঈশিতা এখনও ঘুমিয়েই আছে। একটা চকলেটের দোকানে এসে কিছু চকলেট কিনে দিলাম, কারণ চকলেট ঈশিতার খুবই প্রিয়। আধা ঘন্টা পরে আমাদের গাড়ি একটা খোলা উঁচু পাহাড়ে চলে আসলো। গাড়ি থেকে সবাই নেমে গেল, শুধু আমি একা গাড়িতে বসে আছি। কিরে, গাড়ি থেকে নামছিস না কেন? তোরা উপরে যেতে থাক, ঈশিতা এখনও ঘুমিয়ে আছে, আমি ওকে নিয়ে তোদের পিছু পিছু আসছি। আচ্ছা। তারপরে আমি ঈশিতাকে কোলে নিয়ে অনেক কষ্টেই পাহাড়ের উপরে উঠে পড়লাম। পাহাড়ের উপরে উঠে আমি ঈশিতাকে ডাক দিলাম, ঈশিতা, এই ঈশিতা, আর কত ঘুমাবে, এবার ওঠো। প্লিজ নিহান, আর একটু ঘুমাতে দাও না। আরে চোখ খুলে দেখো আমরা কোথায় আসছি। নিহানের কথা শুনে আমি চোখটা একটু একটু খুললাম, কিন্তু ঘুমে আমার চোখের পাতাগুলো আবার বন্ধ হয়ে গেল। এটা দেখে নিহান পানির বোতলটা খুলে আমার মুখে পানি দিয়ে ধুয়ে দিল। আমি চোখ খুলে তো অবাক হয়ে গেলাম, কারণ আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। আমি পাহাড়ের এক পাশে গিয়ে নিচে তাকিয়ে তো ভয় পেয়ে গেলাম, তাই দৌড়ে এসে নিহানকে জড়িয়ে ধরলাম। ঈশিতা মনে হয় ভয় পেয়েছে, আমার বুকে গুটিসুটি মেরে জড়িয়ে ধরে আছে। আমি আমার মুখ ঈশিতার কানের কাছে নিয়ে গিয়ে বললাম, তোমাকে আর ভয় পেতে হবে না, আজ থেকে তোমার পাশে আমি ছায়ার মতো সবসময় তোমাকে রক্ষা করার জন্যে থাকবো। নিহানের কথা শুনে আমি অনেক ভরসা পেলাম, তাই আমি আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে কোলে করে এত উপরে উঠালে, আচ্ছা তোমার কষ্ট হয় নাই? কষ্ট কেন হবে? আর আজকে থেকে তো আমার কষ্টগুলো হবে তোমার সুখ। আমি কষ্ট পেলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। কথাটা বলেই আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে ফুল আর চকলেটগুলো ওর সামনে ধরে বললাম, আজ থেকে আমাদের দুইজনের এক অপরের হাত ধরে পথ চলা শুরু। তোমার সব কষ্টের সময় আমাকে তোমার পাশে পাবে, কিন্তু সুখের সময় পাবে কি না তা জানি না। কেন পাবো না সুখের সময়? অনেকের কাছ থেকে শুনেছি মানুষ সুখ পেলে কাছের মানুষগুলোকে কষ্ট দিয়ে অন্যের হাত ধরে চলে যায়, তাই ওটা বলার মতো শক্তি আমার নাই। তুমিও না প্রপোজ করার সময় শুধু শুধু ফাজলামো করে আমার মনটা খারাপ করে দিলে। যাও, তোমার সাথে কোনো কথা নাই। কথাটা বলেই আমি মুখটা ভেঙচি কেটে অন্য পাশে চলে এলাম। আরে তুমি তো দেখছি আমার সত্যি সত্যি রেগে গেলা, আমি তো শুধু একটু মজা করলাম তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, ভালো করে প্রপোজ করছি। তারপরে আমি আবার ঈশিতার সামনে এসে বলতে শুরু করলাম, আমি তোমাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি। এই না না, তোমাকে বললে ভুল হবে, যাকে বিয়ে করবো তাকে ভালোবাসবো বলে কাউকে ভালোবাসিনি। কিন্তু এখন তো তুমি আমার বউ, তাই এখন থেকে তোমাকে ভালোবাসবো। আর তোমার সব কথা আমাকে বলতে পারো, স্বামী হিসেবে না হলেও বন্ধু হিসেবে বলতে পারো। আমার প্রপোজ করা শেষ, এখন তোমার অ্যাকসেপ্ট করার পালা। কিভাবে যে অ্যাকসেপ্ট করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আরে আমি হাঁটুতে ব্যথা পাচ্ছি তো। প্লিজ আর 2 মিনিট। আর কতক্ষণ? আর 1 মিনিট। এমন করে আরও 5 মিনিট বসিয়ে রাখলো। কেমন লাগে আপনার বলেন তো? ওকে কোলে করে এত বড় পাহাড়ের উপরে উঠালাম, তারপরে তাকে এত কষ্ট করে প্রপোজ করলাম, কিন্তু তার বিনিময়ে সে এখন আমাকে কষ্ট দিচ্ছে। তাই রাগে আমি দাঁড়িয়ে গেলাম, আর ফুলগুলো গিয়ে নীলাকে কয়েকটা দিলাম আর নীলাদ্রি কয়েকটা দিলাম। আর চকলেটগুলো আমরা 3 জনে মিলে খাচ্ছি। ঈশিতা তো আমার কাণ্ড দেখে অবাক হয়ে গেছে। চলো চলো সবাই, বাসায় যেতে হবে, তা না হলে সবাই টেনশন করবে। এই, একজন এক পাও নড়াবি না। কথাটা আমি রেগে বললাম। আমার কথা শুনে সবাই দাঁড়িয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে নিহানকে জড়িয়ে ধরলাম। ওই কি ভাবছো, আমি একটু ফাজলামো করছি বলে তুমি আমাকে কষ্ট দিয়ে চলে যাবে? আমিও না
কোনো দিন কারোর সাথে প্রেম করিনি, কারণ আমি শুধুমাত্র আমার বরকে ভালোবাসবো বলে। এখন থেকে আমিও শুধু তোমাকে ভালোবাসবো। আই লাভ ইউ নিহান। আমি নিহানকে জড়িয়ে ধরে বললাম, কি হলো, উত্তর দাও। এইবার কিন্তু আমি এই পাহাড় থেকে ঝাঁপ দিব। আমি আমার হাত দিয়ে ঈশিতার মুখটা চেপে ধরে বললাম, এমন কথা আর কখনো বলবে না। আমিও তোমাকে কি? আই লাভ ইউ টু।